তো আজকের আলোচিত বিষয় হচ্ছে ডিএনএ। আমরা ডিএনএ নিয়ে কি হচ্ছে আলোচনা করব। ডিএনএ এর হোল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এটা। আচ্ছা, আমরা পৃথিবীর মধ্যে যতটি লিভিং অর্গানিজম দেখছি, সাপোজ এটা পৃথিবী, আর যতটি অর্থাৎ যত রকমের লিভিং অর্গানিজম দেখব, প্রত্যেকের মধ্যে এই ডিএনএ কি হচ্ছে যে অবস্থান করবে। ঠিক আছে, ডিএনএ এক ধরনের একটা কি হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড। তো এটা মেইনলি কি হচ্ছে যে সেল আছে, সেলের মধ্যে যে নিউক্লিয়াস, সাপোজ এটা সেল, সেলের মধ্যে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের মধ্যে কি হচ্ছে ডিএনএ থাকে, ডিএনএটা অবস্থান করে। ঠিক আছে, এর প্রধান কাজ হচ্ছে জেনারেশন টু জেনারেশন ক্যারেক্টারিস্টিক যেটা আছে সেটাকে ট্রান্সমিট করা। of character from one generation to another generation. ঠিক আছে, অর্থাৎ পূর্বপুরুষের কাছ থেকে কি হচ্ছে যে ডিসেন্ডেন্ট এর কাছে ক্যারেক্টার বা চরিত্র পূর্বপুরুষের কি হচ্ছে যে কি ধাপে ধাপে কি হচ্ছে যে ট্রান্সমিট করে নিয়ে আসবে যে কম্পোনেন্ট বা যে পদার্থটি সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ এ সাধারণত পিকোগ্রাম এককের মধ্যে, পিকোগ্রাম এককে পরিমাপ করা হয়। এককে পরিমাপ করা হবে 1 পিকোগ্রাম, সংক্ষেপে পিজি লিখতে পারি আমরা, পিকোগ্রামকে সংক্ষেপে পিজি লিখব। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ডিএনএ কাকে বলছি, ডিএনএ আসলে কাকে বলবো সেটা জানবো। তাহলে ডেফিনেশন অফ ডিএনএ, এক নম্বর হচ্ছে রাইবো নিউক্লিওটাইড, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড গুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করছে, পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করবে, একে আমরা কি বলবো ডিএনএ বলবো, এরকম বলে দেওয়া যাবে। 2 নম্বর কি হচ্ছে নাইট্রোজেনাস বেস বেস 5 কার্বন সুগার, তারপর ফসফরিক অ্যাসিড, এই তিনটি কম্পোনেন্ট নিয়ে যে উপাদানটি গঠিত হচ্ছে এবং যে
ক্যারেক্টারিস্টিককে ওয়ান জেনারেশন থেকে অ্যানাদার জেনারেশনে ট্রান্সমিট করছে, একে আমরা কি বলবো? ডিএনএ বলবো। ঠিক আছে, 3 নম্বর ডেফিনেশন, প্রত্যেক প্রজাতির অর্থাৎ প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যায় উপস্থিত থেকে কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে অর্থাৎ কোষের নিউক্লিয়াসে অবস্থানকারী পরিব্যক্তিনক্ষম স্বপ্রজননশীল যে পদার্থটি এক জেনারেশন থেকে আর এক জেনারেশনের চরিত্রটা ট্রান্সমিট করছে, একে আমরা ডিএনএ বলবো। তাহলে বোঝা যাচ্ছে ক্লিন ভাবে যে ডিএনএ আমরা কাকে বলবো? এটাও ডেফিনেশন দিতে পারি, এটাও ডেফিনেশন দিতে পারি, কিংবা 3 নম্বর ডেফিনেশন দিতে পারি। অর্থাৎ ভিন্ন ভিন্ন সায়েন্টিস্ট কি হচ্ছে, ভিন্ন ভিন্ন ভাবে এর ডেফিনেশন দিয়েছে যে ডিএনএ কি। আসলে ডিএনএ যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ওর একটা ভাগ, ওই একটা ভাগ হচ্ছে ডিএনএ যেটা আজকে আমরা আলোচনা করছি, আর একটা ভাগ হচ্ছে আর। আচ্ছা, এরপরে আমরা শিখব সি ভ্যালু প্যারাডক্স। আমরা যে কোনো লিভিং অর্গানিজমকে ধরে নিই, সাপোজ কি হচ্ছে যে হিউম্যান, এটা হচ্ছে হিউম্যান, এটা একটা লিভিং অর্গানিজম, এটা হচ্ছে একটা লিভিং অর্গানিজম। তো এর দেহের মধ্যে টোটাল যে জেনেটিক ম্যাটেরিয়ালস আছে, টোটাল জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে ওটাকে আমরা জিনোম বলছি। ঠিক আছে, এবার এর দেহের মধ্যে যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে, অর্থাৎ এটা অর্গান আছে, এর মধ্যে থাকছে হ্যাপ্লয়েড সেল। রিপ্রোডাক্টিভ অর্গান যদি ছেলে হয় তাহলে কি হচ্ছে? টেস্টিস। আর টেস্টিসের মধ্যে উৎপন্ন হচ্ছে স্পার্ম। এই স্পার্মই হচ্ছে এন ক্রোমোজোম বিশিষ্ট। অর্থাৎ 23টি ক্রোমোজোম নিয়ে থাকছে, 23টি ক্রোমোজোম নিয়ে থাকছে। ঠিক আছে, স্পার্ম। এখন এই মানুষের ক্যারেক্টারিস্টিক যে নিয়ন্ত্রণ করছে সেটা ওর জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ জিনোম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো যত ধরনের জিন এর ক্যারেক্টারিস্টিককে নিয়ন্ত্রণ করবে, ওদের প্রত্যেকের এক একটা জিন কি হচ্ছে যেটি এই ক্রোমোজোমের মধ্যে অর্থাৎ হ্যাপ্লয়েড সেলের মধ্যে অবস্থান করবে। অর্থাৎ যত রকমের ক্যারেক্টারিস্টিক আছে ওদেরকে নিয়ন্ত্রণ করছে, ওদের ওই নিয়ন্ত্রণকারী জিনের অন্তত একটা কপি কি হচ্ছে যে এই হ্যাপ্লয়েড সেলের মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, আচ্ছা, এবার এই জিনোম এর সঙ্গে এই হ্যাপ্লয়েড সেল অর্থাৎ তাহলে এটা হয়ে গেল এন ক্রোমোজোম বিশিষ্ট, এটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল। ঠিক আছে, তো এইটার সঙ্গে এটাকে যদি আমরা অনুপাত করি জিনোম ইজ টু হ্যাপ্লয়েড সেল, তাহলে সেটা আমরা পাবো সি ভ্যালু প্যারাডক্স পাবো। আচ্ছা, এই সি ভ্যালু প্যারাডক্স যেটা আছে সেটা কোন লিভিং অর্গানিজমের বডির কম্পোজিশনের কি হচ্ছে যে কি কত জটিল আছে
তার উপরে নির্ভর করছে না। অর্থাৎ মানুষের দেহ গঠন যেটা আছে সেটা কি হচ্ছে, সেটা জটিল প্রকৃতির এর স্ট্রাকচারটা, কার তুলনায়, ব্যাঙের তুলনায়। কিন্তু আমরা যখন ব্যাঙের সি ভ্যালুটা দেখব তখন মানুষের চাইতে কি হচ্ছে যে অনেক বেশি আছে। আর ব্যাঙের যে বডির যে কম্পোজিশন আছে সেটা কি হচ্ছে যে অনেক ইজি মানুষের তুলনায়। অর্থাৎ সি ভ্যালু প্যারাডক্স দেহের গঠনের উপরে নির্ভর করছে না। এবার আমরা দেখছি ডিস্ট্রিবিউশন অফ ডিএনএ। তো ডিএনএ আমরা দেখলাম কি হচ্ছে যে একটা সেল যে আছে, সাপোজ এই মানুষের যে একটা সেল আছে, ঠিক আছে, তো সেলের নিউক্লিয়াসের মধ্যে কি হচ্ছে যে অবস্থান করছে ডিএনএ। তো 2 নম্বর এখানে পয়েন্ট চলে আসবে, সি ভ্যালু প্যারাডক্স হয়ে গেল। প্যারাডক্স, তারপরে হয়ে যাবে আমাদের নেক্সট পয়েন্ট ডিস্ট্রিবিউশন। তো যেটা আমরা বলছিলাম, এটা সাপোজ একটা সেল আছে, সেলের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ অবস্থান করছে। এছাড়া যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে যে সেলুলার অর্গানেলস আছে, সেলুলার অর্গানেলস আছে, এদের মধ্যে শুধু মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে, প্লাস্টিড যেটা আছে তার মধ্যে ডিএনএ কি হচ্ছে অবস্থান করবে। এছাড়া কি হচ্ছে, আমরা যেরকম কি হচ্ছে যে ইকোলাই ব্যাকটেরিয়া যেটা আছে, এস্টেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া, কিছু প্রোক্যারিওটিক সেল, এর মধ্যে কি হচ্ছে যে ডিএনএ অবস্থান করছে। আর সমস্ত ধরনের যেগুলো ইউক্যারিওটিক সেল আছে এদের ক্ষেত্রে তো মানে যেগুলো উন্নত প্রকৃতির সেল আছে এদের ক্ষেত্রে তো ডিএনএ অবস্থান করছে। ঠিক আছে, এবার আমরা জানছি সেল। আচ্ছা, সেল যদি প্রোক্যারিওটিক প্রকৃতির থাকলো, প্রোক্যারিওটিক প্রকৃতির সেল থাকলো, তাহলে সেখানে যে ডিএনএ আছে এর শেপ হবে সার্কুলার, এইরকম সার্কুলার শেপ হবে। আর সেল যদি ইউক্যারিওটিক প্রকৃতির থাকলো, ইউক্যারিওটিক সেল থাকলো, তাহলে সেখানে যে ডিএনএ আছে সেটা হচ্ছে লিনিয়ার লাইক স্ট্রাকচার। অর্থাৎ এই রকমের বা থ্রেড লাইক স্ট্রাকচার, এই রকম করে কি হচ্ছে ডিএনএ থাকবে। ঠিক আছে, এবার সাইজ। সাপোজ কি হচ্ছে, এটা হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ। তো এর মধ্যে ডিএনএ আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 200 ন্যানোমিটার, ব্যাস হচ্ছে 65 ন্যানোমিটার। এর টোটাল বেস পেয়ারের সংখ্যা হচ্ছে 1,60,000 এর কাছাকাছি। এর মধ্যে অ্যাক্টিভ জিন হচ্ছে 100, এরকম থাকছে। এবার আমরা যখন ইকোলাই ব্যাকটেরিয়াকে দেখব,
ইকোলাই ব্যাকটেরিয়া, তখন এর মধ্যে যে জিনোম আছে সেই জিনোমে কি হচ্ছে, দৈর্ঘ্য ডিএনএ যেটা আছে সেটা 1100 থেকে 1400 ন্যানোমিটার আছে। তারপরে কি হচ্ছে, এর মধ্যে টোটাল বেস পেয়ার, ডিএনএ এর বেস পেয়ার আছে 4.7 মিলিয়ন, এর কাছাকাছি থাকবে। এর মধ্যে কি হচ্ছে, টোটাল অ্যাক্টিভ জিন যেটা আছে সেটা হচ্ছে 4000, এর কাছাকাছি আছে। অর্থাৎ এর ক্ষেত্রে এটার সঙ্গে এর ডিএনএ এর সঙ্গে এর ডিএনএ যদি আমরা তুলনা করছি তাহলে দুটার মধ্যে কি হচ্ছে যে একটা সাইজের পার্থক্য দেখতে পাচ্ছি। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত লিভিং অর্গানিজম আছে এদের মধ্যে ডিএনএ আছে, কিন্তু কারোর সঙ্গে কারোর কি হচ্ছে যে দৈর্ঘ্য, ব্যাস, তারপরে টোটাল নিউক্লিওটাইডের সংখ্যা, এটা কি হচ্ছে যে মিল করবে না। অর্থাৎ কি হচ্ছে যে অ্যাক্টিভ জিন আছে এটা মিল কি হচ্ছে যে হবে না, কিন্তু সবার দেহের মধ্যে কি হচ্ছে যে ডিএনএ আছে। আচ্ছা, এবার আমরা দেখছি টাইপস অফ ডিএনএ। টাইপস অফ ডিএনএ। তো পয়েন্ট নাম্বার 1, এক নম্বর সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, 2 নম্বর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, 3 নম্বর রাইট হ্যান্ডেড ডিএনএ, 4 নম্বর लेफ्ट हैंडेड डीएनए, लेफ्ट हैंडेड डीएनए। সিঙ্গেল স্ট্যান্ডার্ড কিরকম আছে, ডিএনএ যখন এই রকমের থাকবে, এই রকমের ইচ্ছা মতো কি হচ্ছে যে আমরা ঘুরিয়ে দেব 3 প্রাইম থেকে 5 প্রাইম, সেটা হয়ে গেল সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এর নাইট্রোজেনাস বেস কি হচ্ছে ATGC, এইরকম স্ট্রাকচার কিন্তু আরএনএ এরও থাকে, কিন্তু এটা ডিএনএ ধরলাম কারণ এখানে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন যুক্ত হয়েছে হাইড্রোজেন বন্ড দ্বারা, ঠিক আছে। আর কি হচ্ছে, এর মধ্যে যে 5 কার্বন সুগার আছে, সাপোজ এই নিউক্লিওটাইড আছে, ওর মধ্যে যে 5 কার্বন সুগার আছে সেটা হচ্ছে ডিএনএ। আচ্ছা, যদি আরএনএ থাকে তাহলে এখানে ওএইচ থাকবে, ঠিক আছে, ওএইচ থাকছে, এই যেহেতু এটা ডিএনএ আছে সেই জন্য এখানে হয়ে গেল এইচএএল। তো ডিঅক্সি 2 নম্বর কার্বন, 1 2 3 4 5, 2 নম্বর কার্বন অক্সিজেন থাকবে না, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, অক্সিজেন থাকছে না 2 নম্বর কার্বনে, ঠিক। তাহলে এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হতে গেলেও কি হচ্ছে যে ডিএনএ আছে, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবার এটা বলবো এর মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়ে যাবে। সাপোজ রাইট হ্যান্ডেড ডিএনএ, রাইট হ্যান্ডেড ডিএনএ কিরকম হচ্ছে, এই ডিএনএ আছে, এটা সেটা হচ্ছে রাইট হ্যান্ডেড ডিএনএ, ঠিক। আচ্ছা, এবার লেফট হ্যান্ডেড ডিএনএ কি হচ্ছে, লেফট হ্যান্ডেড ডিএনএ
যেন অনুন্নত প্রকৃতির ডিএনএ, অর্থাৎ এইরকম করে একটু এইরকম করে ডিএনএটা আছে, জেড ডিএনএ এরকম এরকম ধরনের, ঠিক এরকম ধরনের আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ডেড ডিএনএ। এবার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটা আছে সেটা এটা হয়ে যাবে, অর্থাৎ দুটো স্ট্যান্ড নিয়ে যে ডিএনএটা গঠিত হয়েছে সেটা হয়ে যাচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবার আমরা শিখব chemical architecture of DNA. কেমিক্যাল আর্কিটেকচার অর্থাৎ সাপোজ কি হচ্ছে, এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ঠিক আছে, 3 প্রাইম 5 প্রাইম, আর এটা হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম। এবার এই অংশটা কি হচ্ছে যে কাটলাম, এটি কি হচ্ছে যে এখানে নিচের দিকে নিয়ে আসলাম, তো আমরা কি হচ্ছে এই রকমের একটা ডিএনএ দেখতে পাচ্ছি, অর্থাৎ 3 প্রাইম 5 প্রাইম, এটা 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। এবার এটাকে যদি একটু আমরা ভালোভাবে আঁকি তাহলে এইরকম পাবো, অর্থাৎ এই স্ট্যান্ডটা এইদিকে যাচ্ছে আর এই স্ট্যান্ডটা এইদিকে আসছে, তাহলে এরকম করে কি হচ্ছে আমরা এই স্ট্যান্ডটাকে পাচ্ছি, এটাকে 5 প্রাইম থেকে 3 প্রাইম, 5 প্রাইম এটা হয়ে গেল 3 প্রাইম, ঠিক আছে, বুঝা যাচ্ছে? আচ্ছা, এবার এখানে ফসফোডাইস্টার বন্ড আছে, একটা নিউক্লিওটাইডের সঙ্গে আর একটা নিউক্লিওটাইডকে যুক্ত করেছে, অর্থাৎ এটা একটা নিউক্লিওটাইড যেটা 3টি কম্পোনেন্ট নাইট্রোজেনাস বেস, 5 কার্বন সুগার এবং ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত হয়েছে। যদি এটা এই স্ট্যান্ড হয়ে থাকে তাহলে এই স্ট্যান্ডে কি হচ্ছে যে এখানে আছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাহলে এরকম এরকম আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এটা 5 এটা 3 এরকম। তাহলে এদের মাঝখানে কি আছে, ফসফোডাইস্টার বন্ড আছে, ফসফোডাইস্টার বন্ড আছে এরকম করে। এবার একটা নাই কি হচ্ছে যে নিউক্লিওটাইড তার পরিপূরক যে স্ট্যান্ড আছে ওর সঙ্গে যুক্ত থাকবে নাইট্রোজেনাস বেস দ্বারা, তাহলে সূত্রটা হচ্ছে ATGC এরকম করে যুক্ত হবে, অর্থাৎ নাইট্রোজেনাস বেসে কি হচ্ছে এটাই হচ্ছে সূত্র। এবার কি হচ্ছে, সাপোজ আমি একটা নিউক্লিওটাইডকে এখানে নিলাম, অর্থাৎ এটাকে আবার ডিটেইলসে একটু যদি আঁকি তাহলে এটা হচ্ছে CH2OH এরকম আছে। এবার আমরা কি হচ্ছে, আচ্ছা সাপোজ কি হচ্ছে যে OH এখানে রেখে দিলাম, এটা হচ্ছে একটা 5 কার্বন সুগার, তো এখানে আবার একটা 5 কার্বন সুগার আনবো, তো ফসফরিক অ্যাসিডে কি হচ্ছে যে এই সরাসরি আমরা এক অণু জলটাকে বের করে দেব, অর্থাৎ ফসফরিক অ্যাসিড আছে এটা ডাবল বন্ড ও OH এটা OH
OH আছে, আবার কি হচ্ছে এখানে OH আছে, আবার কি হচ্ছে CH2 H কার্বন 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 OH আছে, H আছে। ঠিক আছে, এবার এখান থেকে এখন আমরা জলটাকে বের করে দেব, এখনো জলটাকে বের করে দেব। তাহলে ওটা পড়ে থেকে গেল, এটা মিটিয়ে দিই, ওটা এখানে থেকে যাচ্ছে। তাহলে PO বন্ড তৈরি হচ্ছে, এখান থেকেও কি হচ্ছে যে এখনো জলটা বেরিয়ে যাবে, আর এখানে ওটা শুধু পড়ে থাকবে, PO বন্ডটা থাকবে। ঠিক আছে, এরকম করে থাকছে। এখান থেকে H বেরিয়ে অ্যানায়ন হয়ে গেল। তো এটা হচ্ছে কি ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড সেটাতে এর আগের দিনের ক্লাসে আমরা ডিটেইলসে শিখে গেছি। এবার এখানে কি হচ্ছে যে সাপোজ অ্যাডেনিন আছে, কিংবা হয়তো আর কোনো কি হচ্ছে যে নাইট্রোজেনাস বেস আছে, যে নাইট্রোজেনাস বেসই হোক না কেন, সাপোজ এটা কি হচ্ছে আমরা এই দিক থেকে, এটা একটা চেন আছে, এটা একটা চেন, সাপোজ এই চেন, এটা হচ্ছে এর পেন্টোজ সুগার হচ্ছে, এটা নাইট্রোজেনাস বেস কি হচ্ছে যে আমি ধরে নিলাম অ্যাডেনিন আছে, এখানে অ্যাডেনিন আছে, অ্যাডেনিন আছে। আর ফসফরিক অ্যাসিড তো আছে H3PO4, সংক্ষেপে OH লেখাই আছে। আচ্ছা, এবার কি হচ্ছে আমরা এরকম করে দিতে পারবো কার্বন কার্বন, এটা হচ্ছে CH2 OH এরকম আছে, এখানে কি হচ্ছে যে H আছে, এখানে H আছে, এখানে OH আছে, এখানে কি হচ্ছে H আছে, এখানে H আছে, অর্থাৎ উল্টো করে শুধু আমাদেরকে করে দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই অ্যাডেনিন যদি থাকে তাহলে এখানে থাইমিন আছে, এখানে যুক্ত আছে থাইমিন, এইরকম করে থাইমিন আছে, থাইমিন। এইরকম করে কি হচ্ছে যে আমরা এনসিআরটি প্রসেসে, মানে এনসিআরটি বইয়ে যেরকম আমাদের আছে এইরকম করে আমরা শিখব। এবার এখানে কি হচ্ছে যে আবার যুক্ত হবে, এবং এখানে যদি আমরা যুক্ত করে দিই সরাসরি পি বন্ড করে দিলাম, এই যে এখানে যেহেতু আমরা শিখে গেছি, কি হচ্ছে যে এরকম করে দিচ্ছি, ডাবল বন্ড ও করে দিলাম, এবার CH2 যেরকম এখানে আছে, ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন আছে, এর সঙ্গে কার্বন, তাহলে CH2 এরকম করে, ঠিক এরকম করে আছে, অর্থাৎ উল্টো জিনিসটা আমরা দেখাচ্ছি। তো এখানে কি হচ্ছে, এখানে সাপোজ গুয়ানিন আছে, গুয়ানিন জি, তাহলে এখানে কি হচ্ছে সাইটোসিন আছে, এটা স্ট্রাকচারটা একটু নিচের দিকে হয়ে গেছে, যাই হোক আমরা কি হচ্ছে যে এটাকে নিচে করে নিলাম, গুয়ানিন এই স্ট্রাকচারটা সাইটোসিন, ঠিক এটা হচ্ছে গুয়ানিন আর এটা হচ্ছে সাইটোসিন। তো অ্যাডিনিনের সঙ্গে থাইমিন সবসময় দুটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন সবসময় তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে এইরকম দুটো স্ট্র্যান্ড কি হচ্ছে যে পরপর চলতে থাকবে, এইরকম রেল লাইন যেভাবে চলতে থাকে ওইরকম চলতে থাকবে। এটা হচ্ছে কেমিক্যাল আর্কিটেকচার অফ ডিএনএ, কেমিক্যাল আর্কিটেকচার অফ ডিএনএ, সেটা আমরা শিখলাম। এবার আমরা শিখব
এবার আমরা শিখব ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। ভৌত গঠন। সাপোজ কি হচ্ছে এটা ছোট করে আঁকি, এটা তো পয়েন্ট নাম্বার 1 কি হচ্ছে, আমরা ল্যাডার লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। স্ট্রাকচার দেখতে পাচ্ছি কিরকম করে, এখানে নাইট্রোজেনাস বেস আছে, নাইট্রোজেনাস বেস আছে, নাইট্রোজেনাস বেস যেরকম ছাদে ওঠার জন্য আমরা মই ব্যবহার করি, ওই রকমই কি হচ্ছে যে ডিএনএ এর মধ্যে এরকম নাইট্রোজেনাস বেস গুলো আছে, তাহলে ল্যাডার লাইক স্ট্রাকচার আছে। ঠিক আছে, 2 নাম্বার, এটি দুটি পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা গঠিত হয়েছে। এটা একটা পলিনিউক্লিওটাইড চেইন আর এটা আর একটি পলিনিউক্লিওটাইড চেইন। ঠিক আছে, তাহলে কেন পলিনিউক্লিওটাইড কেন হলো? কারণ এগুলো তো নিউক্লিওটাইড, এগুলো অনেকগুলো আছে, এই জন্য হয়ে গেল পলিনিউক্লিওটাইড চেইন হয়ে গেল। ঠিক আছে, এবার কি হচ্ছে 3 নাম্বার, যখন আমরা একটা স্ট্র্যান্ডকে দেখব সেটা 3 প্রাইম থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে 5 প্রাইম। আবার অন্য স্ট্র্যান্ডকে যখন দেখছি সেটা এই দিক থেকে 3 প্রাইম থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 5 প্রাইম, অর্থাৎ উল্টো, পরস্পর কি হচ্ছে যে উল্টো আমরা চেইনের প্রাইম গুলো দেখতে পাবো। 4 নম্বর কি হবে, যখন আমরা দুটি পলিনিউক্লিওটাইড চেইনকে দেখছি, এটাকে এবং এটাকে, এদের মধ্যবর্তী দূরত্ব 20 অ্যাংস্ট্রম এর কাছাকাছি আছে। ঠিক আছে, যখন আমরা একটা সম্পূর্ণ পাক দেখছি, অর্থাৎ এখান থেকে এটা একটা পাক, আবার এখান থেকে এটা আর একটা পাক, তো এটা হয়ে গেল অর্ধেক এতদূর পর্যন্ত আর অর্ধেক এতদূর পর্যন্ত, তাহলে এটা হলো সম্পূর্ণ পাক। সম্পূর্ণ পাক এর দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এই 34 অ্যাংস্ট্রমের মধ্যে টোটাল কি হচ্ছে 10 থেকে 12টি নিউক্লিওটাইড থাকবে। ঠিক আছে, 10 থেকে 12টি নিউক্লিওটাইড থাকছে। আচ্ছা, এবার 5 নম্বর, আমরা যখন এই অংশটা দেখছি, অর্থাৎ এটা, সেটা একটা খাঁজ আছে, খাঁজ মনে হচ্ছে, তাহলে বড় এই খাঁজটা হচ্ছে বড়, তাহলে এর নাম হয়ে গেল মেজর গ্রুপ। মেজর গ্রুপ। তার অপোজিটে আর একটা খাঁজ দেখতে পাচ্ছি, এটা হয়ে গেল মাইনর গ্রুপ। মাইনর গ্রুপ। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন ডিএনএ এর মধ্যে নাইট্রোজেনাস বেস গুলো দেখব, তখন কি হচ্ছে যে নাইট্রোজেনাস বেস গুলো একটা সূত্র অনুযায়ী পরস্পরের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, সেই সূত্রটা হচ্ছে সবসময় অ্যাডিনিনের সঙ্গে থাইমিন, এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন এইরকমের যুক্ত হবে। ঠিক আছে, অ্যাডিনিনের সঙ্গে থাইমিন এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন এরকম যুক্ত হচ্ছে। এবার অ্যাডিনিন সবসময় ডাবল বন্ডে থাইমিনের সঙ্গে যুক্ত হবে, আর গুয়ানিন ট্রিপল বন্ড
বন্ধনে হাইড্রোজেন বন্ডে সাইটোসিনের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা এবার কি হচ্ছে, হাইড্রোজেন বন্ড যেটা আছে, হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ডের দৈর্ঘ্য প্রায় 3 অ্যাংস্ট্রম, অ্যাপ্রক্সিমেটলি 3 অ্যাংস্ট্রম এর কাছাকাছি থাকবে। এই ডিএনএ আছে, ডিএনএ যদি আমরা আণবিক গুরুত্বটা দেখি তাহলে কয়েক লাখ থেকে কোটি পর্যন্ত, মানে 10 কোটি পর্যন্ত কি হচ্ছে এর আণবিক গুরুত্ব হবে। ঠিক আছে, আচ্ছা ওয়াটসন এন্ড ক্রিক যে দুইজন সায়েন্টিস্ট ছিল, ওয়াটসন এন্ড ক্রিক, এই দুইজন সায়েন্টিস্ট কি হচ্ছে যে ডিএনএ এর স্ট্রাকচারটা দিয়েছিল সেটা ছিল বিডিএনএ। বিডিএনএ ছিল, আর ওরা সাহায্য নিয়েছিল এই স্ট্রাকচারটা দেওয়ার জন্য বিজ্ঞানী চার্লসের। চার্লস যে রুলসটা দিয়েছিল ওর সাহায্য নিয়েছিল, বিজ্ঞানী উইলসন এর সাহায্য নিয়েছিল। অর্থাৎ ও কি হচ্ছে ডিএনএর উপরে মানে যে ক্রোমাটিন আছে ওর উপরে এক্স রে ফিল্ম যখন ফেলে দিল তখন এইরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছিল। ঠিক আছে, এটা দেখে চার্লস বলে দিয়েছিল পিউরিন ইজ ইকুয়াল টু পাইরিমিডিন। তখনই ওয়াটসন এন্ড ক্রিক এই ডিএনএ ভৌত গঠন কি আছে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত থাকুক আজকে। আমরা এর পরবর্তী অংশ কি হচ্ছে যে পরবর্তী ক্লাসে শিখব। ঠিক আছে।